খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদীর পোস্ট। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তান জুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত ২৯। ইউরোপে আক্রমণ করবে না রাশিয়া, লিখিত গ্যারান্টি দিতে প্রস্তুত পুতিন। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার উত্তরাঞ্চলে ৪ ইসরায়েলি গুপ্তচর নিহত, জানালো হামাস। ট্রলার সহ ভারতীয় জলসীমায় আটক ২৮ বাংলাদেশি জেলে। যুদ্ধের ক্ষত নিয়েও নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয়ে। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৪১০, নিখোঁজ ৩৩৬ জন। ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি পুতিন। ভারত সফরে আসছেন পুতিন, লজিস্টিক্স সাপোর্ট চুক্তিতে রাশিয়ার সবুজ সংকেত। রাষ্ট্রীয় বিমান সংস্থা বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদীর পোস্ট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। সোমবার এক্সে দেওয়া পোস্টে মোদী লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখে চলছেন। তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক প্রার্থনা। ভারত যে কোনোভাবে সব ধরনের সহায়তায় দিতে প্রস্তুত। ৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর বুকে সংক্রমণজনিত জটিলতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের সমস্যা সহ একাধিক রোগে ভুগছেন। এ বছরের শুরুর দিকে উন্নত চিকিৎসার জন্য ৪ মাস লন্ডনে থাকার পর খালেদা জিয়া দেশে ফেরেন। সোমবার ১ ডিসেম্বর সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র শিগগিরই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৭ নভেম্বর সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক চোরাকারবারিদের ঠেকাতে কাজ করছেন, ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। হয়তো মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহন করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলেও হামলা শুরু করব। আমরা খুব শিগগিরই হামলা শুরু করব। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি, আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন। ভেনেজুয়েলাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্য বলছে তিনি ভেনেজুয়েলায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার কিছু সহযোগীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যের তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপর আরও নিষেধাজ্ঞা এবং তার সম্পদ জব্দ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে মাদুরোর উপর কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে কিনা সেটি নিশ্চিত নয়। মাদক বিরোধী অভিযানের নামে নৌকা ও জাহাজে হামলা চালিয়ে এখন পর্যন্ত ৮০ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও ১৫,০০০ সেনা জড়ো করেছে তারা। ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তান জুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবারের কোনো সদস্যও তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এই বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ঘোষণা দিয়েছেন 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত 144 ধারা জারি থাকবে। এর আওতায় যে কোনো ধরনের সভা সমাবেশ, জমায়েত মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ জনসভা এবং 5 বা ততোধিক ব্যক্তির অনুরূপ যে কোনো সমাগম নিষিদ্ধ থাকবে। অস্ত্র, শুল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল বেয়ারিং, পেট্রোল, বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যে কোনো সরঞ্জাম বহন করা যাবে না। অস্ত্র প্রদর্শন, আইন প্রয়োগকারী সংস্থা বহন করা অস্ত্র ছাড়া এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না। মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশে আরোপ করা যে কোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পেছনে কোনো আরোহীকে নেওয়া যাবে না। মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত 29। লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 12 জন নিহত এবং 6 জন ইসরায়েলি সেনাসহ 18 জন আহত হয়েছেন, যার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার 28 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইট জিন্ন ও মাঝরাত বেইট জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 11 জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইখবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ওই এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে 2 শহরকে সংযুক্ত করা সড়কের উপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইট জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলের একটি টহল দল রাজধানী শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের সময় তাদের 6 সেনা সদস্য আহত হয়েছে, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করেছে, যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেইট জিন্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত ইসরায়েলি হামলা বা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট 47টি অভিযান পরিচালনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সিরিয়ায় 1000-এর বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে 400-র বেশি সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে। 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নেয়, যা 1974 সালের সিরিয়ার ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইউরোপে আক্রমণ করবে না রাশিয়া, লিখিত গ্যারান্টি দিতে প্রস্তুত পুতিন। রাশিয়া অন্য কোনো ইউরোপীয় দেশকে আক্রমণ করবে না, এই বিষয়ে লিখিতভাবে গ্যারান্টি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা অভিজাত শ্রেণীর কিছু নেতা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, পুতিন ইউরোপে হামলা করতে পারে, তবে অন্য কোনো দেশে আক্রমণ করার ইচ্ছার দাবিকে পুতিন মিথ্যা এবং সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার 27 নভেম্বর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রাশিয়ার নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার CSTO একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে পুতিন বলেন, সত্যি কথা হলো, আমরা কখনোই এটা ইউরোপে হামলা করার ইচ্ছা করিনি, কিন্তু যদি তারা আমাদের কাছ থেকে এটা শুনতে চায় তাহলে আমরা এটা নথিভুক্ত করব। এরপর আর কোনো প্রশ্নই থাকে না। ইউক্রেন যুদ্ধের অবসানের প্রচেষ্টা সম্পর্কে প্রশ্নের জবাবে পুতিন যুক্তরাষ্ট্র সমর্থিত 28 দফা শান্তি পরিকল্পনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাটি ভবিষ্যতের চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে। পুতিন বলেন, রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে গভীর আলোচনার জন্য প্রস্তুত,
তবে তিনি এ বিষয়েও সতর্ক করেন, যদি প্রয়োজন হয় মস্কো যুদ্ধ চালিয়ে যেতে এবং ইউক্রেনের আরও অংশ দখল করতে প্রস্তুত। তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বন্ধের একটি মৌলিক পূর্বশর্ত হল পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের দনেস্ক এবং লুহানস্ক থেকে ইউক্রেনীয় সৈন্যদের প্রত্যাহার করা। রুশ নেতা বলেন, ইউক্রেনীয় সৈন্যদের বর্তমানে তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে, তাহলে লড়াই বন্ধ হয়ে যাবে। যদি তারা পিছু না হটে তাহলে আমরা সামরিক উপায়ে এটি অর্জন করব। পুতিন আরও পরামর্শ দিয়েছেন, তিনি কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে মীমাংসার জন্য উন্মুক্ত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো চুক্তি সই করা আইনগত অসম্ভব। পুতিন বলেন, 2024 সালের মে মাসে জেলেনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরে নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ার পর জেলেনস্কি শাসন অধিকার হারিয়েছিল। কিয়েভ বলে আসছে, সামরিক আইনের অধীনে এবং রাশিয়ার হামলা থেকে অঞ্চল রক্ষা করার সময় তারা নির্বাচন করতে পারবে না। গত ফেব্রুয়ারির ইউক্রেনের সংসদ সদস্যরা জেলেনস্কির পদে থাকার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেন। প্রসঙ্গত, গত সপ্তাহে ইউক্রেনের জন্য 28 দফা শান্তি পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির কিছু ধারা রাশিয়ার পক্ষে যায় বলে সেগুলো নিয়ে সমালোচনা করে আসছে জেলেনস্কির পশ্চিমা মিত্ররা। পরিকল্পনায় কিয়েভকে কিছু অঞ্চল ছেড়ে দেওয়া এবং ন্যাটোর উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত। যদিও জেনেভায় বিষয়টি নিয়ে এর আগে আলোচনা হয়েছিল, তবে বিস্তারিত কিছু না জানিয়ে জেলেনস্কি বলেন, আগামী সপ্তাহে আরও আলোচনা হবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ মার্কিন প্রতিনিধিরা আগামী সপ্তাহে রাশিয়াও ভ্রমণ করবেন। সেখানে ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা গ্যারান্টি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইটজাক ব্রিক তার মতে, অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে। দৈনিক মারিফে প্রকাশিত এক মতামত নিবন্ধনে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন কমিশনড অফিসার ডাকে সাড়া দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজায় 2 বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এই যুদ্ধে দেশটির 923 সেনা নিহত এবং আহত হয়েছে আরও প্রায় 6,500। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম এসব জানায়। এছাড়া বর্তমানে প্রায় 20,000 সেন যুদ্ধ পরবর্তী মানসিক ধকল বা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছে বলেও উল্লেখ করা হয়। মূলত কঠোর সামরিক সেন্সরশিপের মধ্যেও যুদ্ধ প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে, যাতে সেনা সদস্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিক জানান, সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছে এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় ব্যাপক জনবল ঘাটতি তৈরি হয়েছে। তার মতে, এই সংকট এখন সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধোপকরণ পরিচালনাকেও বাধাগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সেনাবাহিনী সম্পূর্ণ অচল অবস্থায় চলে যেতে পারে। আর এই পরিস্থিতির জন্য ব্রিক পূর্ববর্তী চিফ অফ স্টাফদের ভুল সিদ্ধান্তকে দায়ী করেন ও সেনা সদস্যদের সার্ভিসের মেয়াদ কমিয়ে আনার মতো এমন সব পদক্ষেপই বিশাল শূন্যতা তৈরি করেছে। আর এটি দ্রুত পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, এসব সিদ্ধান্ত অভিজ্ঞ সেনাদের সেনাবাহিনীর বাইরে ঠেলে দিয়েছে এবং অদক্ষ সদস্যদের সংবেদনশীল পদ রেখে দিয়েছে, আর তারা বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তার অভিযোগ, বহু বছর ধরে সেনাবাহিনীর জনবল বিভাগ দায়িত্ব জ্ঞানহীনভাবে চলছে এবং মানব সম্পদ ব্যবস্থাপনার মূল সমস্যাগুলো উপেক্ষা করে এসেছে। পুরনো প্রযুক্তি ও বিচ্ছিন্ন তথ্য ভাণ্ডারের কারণে সেনাবাহিনী তথ্য অন্ধত্বে ভুগছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রিক সতর্ক করেন, এই জনবল সংকট দ্রুতই ইসরায়েল সেনাবাহিনীকে সম্পূর্ণ অচল করে দিতে পারে। গাজার উত্তরাঞ্চলে 4 ইসরায়েলি গুপ্তচর নিহত, জানালো হামাস। উত্তর গাজায় ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার সময় 4 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। সোমবার 1 ডিসেম্বর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে সংগঠনের সামরিক শাখা
কাসাম ব্রিগেডস বলেছে, শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা 4 জন গুপ্তচরকে গাজায় হত্যা করা হয়েছে। হামাস আরও জানায় তাদের অস্ত্র জব্দ করা হয়েছে, তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত 11 অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যা যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। একই সময় 1,70,000-এর বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত 27 মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইজোভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। ট্রলারসহ ভারতীয় জলসীমায় আটক 28 বাংলাদেশি জেলে। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা থেকে 2টি বাংলাদেশি মাছ ধরা ট্রলার আটক করেছে। আটক করা হয়েছে মোট 28 জন বাংলাদেশি জেলেকে। তারা 2টি ট্রলারে প্রায় 15 দিন ধরে সমুদ্রে ভাসছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত রবিবার রাতে এফবি আল্লাহ মালিক নামের একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর ট্রলারের জেলেদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং নথিপত্র যাচাইয়ের পর তাদের আটক করা হয়। পরে ওই 28 জন জেলেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আটক জেলেরা সুস্থ আছেন। এছাড়া অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এচেরলা মণ্ডলের মোসাভানিপেটা উপকূলের কাছে আরও 13 জন বাংলাদেশি জেলেকে আটক করেছে শ্রীকাকুলাম উপকূলরক্ষী বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশি ভোলা জেলার এই 13 জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করেন। রোববার স্থানীয় জেলেরা তাদের ট্রলার দেখে এবং তাদের কাছে সাহায্য চাওয়ার পর বাংলাদেশি জেলেদের উদ্ধার করেন। স্থানীয় তাদের খাবার পানি ও ওষুধ দেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ পরে তাদের ভাষা ও পোশাক দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে। জানা গেছে, তারা প্রায় 15 দিন ধরে সমুদ্রে ভাসছিলেন। পরে উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে কলিঙ্গপত্তনম থানায় হস্তান্তর করে। ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া জেলেরা সবাই ভোলা জেলার বাসিন্দা। কলিঙ্গপত্তনম মেরিন সার্কেল ইন্সপেক্টর বি প্রসাদ রাও বলেন, আমরা জানতে পেরেছি যে ট্রলারটি কারিগরি ত্রুটির কারণে আন্তর্জাতিক সমুদ্র সীমা অতিক্রম করেছিল। তিনি আরও জানান, খাদ্য অভাবের কারণে আটক জেলেরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, তবে তাদের যথাযথ চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে। যুদ্ধের ক্ষত নিয়েও নতুন জীবনের স্বপ্ন, গাজায় 54 দম্পতির গণবিয়ে। দীর্ঘ 2 বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার 2 ডিসেম্বর একসঙ্গে 54 দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ গাজার ধ্বংসস্তূপের পাশ দিয়ে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাকে নববধূ ইমান হাসান লাওয়া এবং স্যুট পরা হিকমাত লাওয়া আরও কয়েকজন নবদম্পতির সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন। 27 বছর বয়সী হিকমাত লাওয়া বলেন, সবকিছুর সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করেছি। আল্লাহ চাইলে এই যুদ্ধের এখানে ইতি ঘটবে। ফিলিস্তিনের সংস্কৃতিতে বিয়ে একটি গুরুত্বপূর্ণ আচার হলেও চলমান যুদ্ধের সময়ে গাজায় বিয়ে আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইসরায়েলের হামলার মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিক জীবন ফিরতে শুরু করলেও আগের জমকালো আয়োজন এখন আর নেই। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে যখন মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনও গাজায় চলমান মানবিক সংকটের কারণে উৎসব ম্লান হয়ে যাচ্ছিল।
উপত্যকার ২০ লাখ বাসিন্দার বেশিরভাগই ইমান ও হিকমাতের মতো ব্যস্তচ্যুত। গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই নবদম্পতি যুদ্ধ চলাকালে নিকটবর্তী দেইর আল বালাহ এলাকায় পালিয়ে গিয়েছিলেন, যেখানে খাবার ও আশ্রয়সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা কঠিন ছিল। বর্তমান পরিস্থিতিতে কিভাবে নতুন জীবন সাজাবেন তা তারা জানেন না। হিকমাত বলেন, আমরা বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই। এক সময় স্বপ্ন দেখতাম একটা বাড়ি, একটা চাকরি আর স্বাভাবিক জীবন। এখন আমার স্বপ্ন শুধু একটা বসবাসের জন্য, শুধু একটা তাঁবু। তিনি আরও বলেন, জীবন ফিরতে শুরু করেছে, কিন্তু আমরা যেমনটি প্রত্যাশা করেছিলাম তেমন কিন্তু হচ্ছে না। সাদা, লাল ও সবুজ রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরিহিত ইমান বলেন, কয়েক বছর ধরে চলা ভোগান্তির পর এই বিবাহ অনুষ্ঠান কিছুটা স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে। তবে তিনি জানান, এই যুদ্ধে তিনি ইসরায়েলি হামলায় বাবা, মা সহ আরও অনেক কাছের স্বজনকে হারিয়েছেন। কান্না জড়িত কণ্ঠে ইমান বলেন, এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন। আল্লাহ চাইলে আমরা আবার সব কিছু গড়ে তুলব। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা ইসরায়েলে গণহত্যায় ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ১,৭০,০০০-এর বেশি মানুষ। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৪১০, নিখোঁজ ৩৩৬ জন। শ্রীলঙ্কায় প্রাণঘাতী ঘূর্ণিঝড় দিতোয়ার বয়ে নিয়ে আসা ভারী বৃষ্টিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশজুড়ে নিখোঁজ রয়েছেন আরও ৩৩৬ জন। দেশটির মধ্যাঞ্চলের বাসিন্দা নওয়াজ নাসরা স্মরণ করেন কিভাবে তিনি নিজেকে ও তার ৩ বছর বয়সী কন্যাকে দুর্যোগের মধ্যে তার বাড়িতে আঘাত হানা ভূমিধস থেকে রক্ষা করেছিলেন। কন্যাকে বিছানার একটি চাদর দিয়ে মুড়ে নিয়ে দৌড়ে ঘর ছেড়ে পালান তিনি। শুক্রবার রাতে নাসরা ও তার গর্ভবতী বোন পরবর্তী ২০ মিনিট ধরে আলওয়াতু গোদা গ্রামের পাহাড়ের ঢাল দিয়ে নামতে থাকেন। কখনো কখনো হাঁটু পর্যন্ত কাদায় দেবে যায় তাদের পা। পরে আরও নিচে একটি মসজিদে পৌঁছাতে সক্ষম হন তারা। রয়টার্সকে তিনি বলেন, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে আমরা শুধু বজ্রপাতের মতো শব্দ শুনতে পাচ্ছিলাম। পাশের বাড়িটা আমাদের চোখের সামনেই ভেঙে পড়ে। কাউকে সতর্ক করার মতো কোনো সময় ছিল না। মঙ্গলবার ওই এলাকার বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় দিতওয়ারের তাণ্ডবে আলওয়াতু গোদা গ্রামে প্রায় ১০টি বাড়ি উড়ে যায়, আর এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার ক্যান্টি অঞ্চলে ৬৮ জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছে, যা দেশটির এক অঞ্চলে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এখানে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫০ মানুষ। ক্যান্টি অঞ্চলের ২০,০০০-এরও বেশি মানুষকে ১৭৬টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো দেশ জুড়ে ৩৩৬ জন নিখোঁজ রয়েছেন আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। যেসব এলাকায় ভূমিধস হয়েছে সেখানে মাটিতে চাপা পড়া মৃতদেহ উদ্ধারে শত শত সেনা ও পুলিশ সদস্য কাজ করছেন। পাহাড় থেকে ধসে পড়া মাটি, পাথর ও গাছের ভেঙে পড়া ডাল সহ রাস্তায় রাস্তায় জমে থাকা বিভিন্ন আবর্জনা সরাতে কর্তৃপক্ষ মঙ্গলবার বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করেছে। সম্প্রতি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণঘাতী কয়েকটি ঝড় বয়ে গেছে। এসব ঝড়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সময় প্রবল বাতাসে টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বর্তমানে এসব সরবরাহ স্বাভাবিক করতেও কাজ শুরু করেছে। ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছে পুতিন। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাশিয়ায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বাজলেও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
খবর বিবিসির। তবে তিনি এর মাঝেই ইউরোপের বিরুদ্ধে হুমকি ছুড়ে রেখেছেন। মস্কোর অন্য স্থানে মঙ্গলবার ২ ডিসেম্বর একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিচ্ছিলেন পুতিন। সেখানে তিনি মুদ্রাস্ফীতি ও রুশ ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন। পরে প্রশ্নোত্তর পর্বে ইউরোপের বিরুদ্ধে কড়া বার্তা দেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে পুতিন বলেন, ইউরোপ নিজেই ইউরোপীয় সমাধান প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে। এ সময় রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন তারা কোনো শান্তিপূর্ণ এজেন্ডায় নেই, বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। এ সময় ইউরোপের দেশগুলো হুমকি ছুড়ে পুতিন বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইউরোপ যে শর্তগুলো দিচ্ছে সেগুলো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না, কিন্তু যদি ইউরোপ লড়াই করতে চায়, আর আমরা এখনই প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইউরোপের উদ্দেশ্যে এটি একটি স্পষ্ট ও কঠোর বার্তা বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে ভেস্তে যেতে পারে পুতিন উইচকপ আলোচনা। তবে প্রস্তাবিত এই চুক্তির আড়ালে গোপন খেলা চান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাবলিন সফরে থাকাকালে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য এখন আর আগে যে কোনো সময়ের চেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি বার্তা আসার প্রত্যাশা করছি। এ সময় তিনি আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন, তবে সেটি মস্কো আলোচনার সফলতার উপর নির্ভর করবে। ভারত সফরে আসছেন পুতিন, লজিস্টিক্স সাপোর্ট চুক্তিতে রাশিয়ার সবুজ সংকেত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৪ থেকে ৫ ডিসেম্বর দুদিনের সফরে ২৩তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেবেন তিনি। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতে এসেছিলেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই প্রথমবার ভারতে আসছেন প্রেসিডেন্ট পুতিন। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে প্রতিরক্ষা সহ বাণিজ্য শক্তি এবং দুই দেশের আর্থিক আদান প্রদানের মুদ্রা বিষয়ক পদ্ধতি নিয়ে আলোচনা হবে। হতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও। রাশিয়া থেকে তেল কেনার কারণে আমেরিকার ৫০% শুল্কের কোপে পড়েছে ভারত। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্টের এই ভারত সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিদেশ মন্ত্রকের তরফে তার এই সফর সম্পর্কে বলা হয়েছে, এই সফর ভারত রাশিয়ার মধ্যে স্পেশাল। ভারতে আসার আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কোর লক্ষ্য ভারত ও চীনের সঙ্গে সহযোগিতাকে গুণগতভাবে নতুন স্তরে উন্নতি করা। সেই সফরে একদিন আগে আন্তর্জাতিক মহলকে কার্যত বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবার মস্কোতে একটি বাণিজ্য ফোরামে ভাষণ দিতে গিয়ে পুতিন জানান যে, জ্বালানি শিল্প, মহাকাশ, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে অসংখ্য যৌথ প্রকল্পের লক্ষ্যে বেজিং এবং নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নত করা বিশেষ প্রয়োজন। তার কথায়, আমরা চীন এবং ভারতের সঙ্গে সহযোগিতাকে এর প্রযুক্তিগত উপাদানকে শক্তিশালী করে একটি গুণগতভাবে নতুন স্তরে উন্নতি করার লক্ষ্যে রয়েছি। শক্তি, শিল্প, মহাকাশ, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে অসংখ্য যৌথ প্রকল্পের লক্ষ্যেই এই চিন্তা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গত বছর জুলাই মস্কো সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১ সেপ্টেম্বরে তিয়ানজিনে এশীয় সম্মেলনে তাদের দেখা হয়। সেবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার গাড়িতে সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট। এই ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, এশীয় সম্মেলন স্থল থেকে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় যাচ্ছি। তার সঙ্গে সবসময় গভীর আলোচনা হয়ে থাকে। এছাড়া ভারত রাশিয়া থেকে ফের S-400 ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কিনবে। এ বিষয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। পুতিনের এই ভারত সফরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এ রাশিয়ায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারত এবং এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতায় সন্তুষ্ট। রাষ্ট্রীয় বিমান সংস্থা বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান। লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানের সংস্কারের অংশ হিসেবে পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে। বুধবার ৩ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এটি বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $7 বিলিয়ন কর্মসূচির আওতায়
তহবিল সংগ্রহ ও নগদ অর্থের অপচয়কারী রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলোকে সংস্কার করার জন্য সরকার ধুঁকতে থাকা জাতীয় বিমান সংস্থার ৫১ থেকে ১০০% শেয়ার বিক্রি করতে চাইছে। প্রায় ২ দশকের মধ্যে এটি হবে দেশের প্রথম বড় বেসরকারীকরণ। এই বিক্রয়ের জন্য ৪টি দরদাতাকে প্রাক-যোগ্যতা দেওয়া হয়েছে: লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড। রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজের এক্স পোস্টে করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় বিমান সংস্থার বেসরকারীকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত কর্পোরেট সত্তা এবং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, পিআইএ এর নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর, যা সমস্ত মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হবে। এতে আরও বলা হয়, জাতীয় বিমান সংস্থার হারানো মর্যাদা পুনরুদ্ধার এবং আধুনিক প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রক্রিয়াটি সুচারুভাবে এগিয়ে চলছে। আমরা পিআইএর বেসরকারীকরণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং যোগ্যতা নিশ্চিত করছি। শেহবাজ শরীফ বলেছেন, আমি আশা করি আপনাদের মধ্যে যারাই নিলামের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন, তারা তাদের সমস্ত শক্তি জাতীয় বিমান সংস্থার সুনাম পুনরুদ্ধার এবং এর উন্নয়নে নিয়োজিত করবেন। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।